হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বর্তমানে কিন্তু হলিউডের যে সুপার হিরো ইউনিভার্স রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় ইউনিভার্সটা হচ্ছে এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। এবং এই ইউনিভার্সটি পুরো হলিউডের সিনেমা জগতে বা হলিউড প্রেমীদের মধ্যে এমন একটা উন্মাদনা যোগ করেছে যেটা মানে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আজ পর্যন্ত তৈরি করতে পারেনি কিংবা কোনোদিন কেউ পারবেও না। তো যাই হোক, সেই মার্ভেলের কিন্তু আমরা সিনেমাটিক ইউনিভার্স শুরু করেছি এবং এই পর্যন্ত আমরা মাত্র একটা সিনেমা দেখেছি, আয়রন ম্যানের। এবং এমসিইউ এর যে সিনেমাটি সেটা কিন্তু একটা নির্দিষ্ট অর্ডারে চলছে, মানে এই পর্যন্ত 32টা বা 33টা সিনেমা বের হয়েছে এবং একটা সিনেমার সাথে আরেকটা সিনেমা সম্পর্কিত। তো এমসিইউ এর ফার্স্ট সিনেমাটি শুরু হয় হচ্ছে আয়রন ম্যানের সিনেমা দিয়ে। তো আমরা যতদূর জানি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছে 2008 সালে আয়রন ম্যান সিনেমা দিয়ে। বাট অ্যাকচুয়ালি মার্ভেল কিন্তু আজ থেকে 60 বছর আগেও এর আগে চেষ্টা করেছিল ইনক্রেডিবল হাল্ক এনে, আয়রন ম্যান এনে, ক্যাপ্টেন আমেরিকা এনে এরকম অ্যাভেঞ্জার সিনেমা তৈরি করার। এবং 1966 সালে কিন্তু অ্যাভেঞ্জার সিনেমাও তৈরি হয়েছিল, কিন্তু ওই সময় ডিসি মানে সুপারম্যান, ব্যাটম্যানদের একক আধিপত্য ছিল এবং আয়রন ম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা এগুলো কেউ পছন্দই করেনি ওই সময়। কিন্তু কে জানতো তার 60 বছর পরে এসে এই আয়রন ম্যান, হাল্ক, তারপর ক্যাপ্টেন আমেরিকা, থোর এত বেশি জনপ্রিয় হবে। তো ব্যাকগ্রাউন্ডে একটু আগে তোমরা দেখতে পেয়েছো যে ওই সময় অ্যাভেঞ্জার সিনেমা কেমন ছিল বা আয়রন ম্যান কেমন হাস্যকর ছিল বা হাল্কি কেমন ছিল। তো যাই হোক, এছাড়াও 2003 সালেও একটা হাল্কের সিনেমা এসেছিল এবং ওই বছরের হাল্কের যে একটা আইকনিক দৃশ্য সেটা হচ্ছে হাল্ককে একটা ট্যাঙ্কে ধরে পুরো ঘুরিয়ে উড়িয়ে উঠিয়ে দেয়। তো ওই সিনেমাটিও তেমন হিট হয়নি, তবে এরপরেও মার্ভেল করিকে আরেকটা চান্স নেয়। তারা একসাথে আয়রন ম্যান সিনেমা এবং এই হাল্ক সিনেমার দুটো প্রজেক্ট হাতে নেয় এবং 2008 সালে কিছুদিন পূর্বে আয়রন ম্যান সিনেমা রিলিজ পায়, ব্লকবাস্টার হিট হয়। তারপরে আবার এই সিনেমাটা রিলিজ হয়, ইনক্রেডিবল হাল্ক, যেটা এমসিইউর ফার্স্ট হাল্ক সিনেমা, মানে এমসিইউ ইউনিভার্সের ফার্স্ট হাল্ক সিনেমা। এবং এই সিনেমাটি নির্মিত হয়েছিল 1500 কোটি টাকা বাজেট এবং বক্স অফিস অত ভালো করেনি, জাস্ট 264 কোটি টাকা ব্যবসা করেছিল, মোটামুটি 100 কোটি টাকা লাভ করেছিল আর কি। তবে তারপরেও এই সিনেমার একটা বিশাল ভূমিকা রয়েছে হাল্ককে পরবর্তীতে হাইলাইট করার জন্য। এবং এই সিনেমাতে আমরা হাল্ক হিসেবে দেখেছিলাম হচ্ছে এডওয়ার্ড নর্টনকে, কিন্তু তাকে আর পরবর্তীতে কখনোই হাল্ক হিসেবে দেখা যায়নি। এবং এই সিনেমাটি যখন রিলিজ পায় তখন পুরো পৃথিবীতে হাল্কের একটা বিশাল ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছিল যে সবচেয়ে পাগলা রাগী একটা মনে করো সুপার হিরো হিসেবে। কিন্তু এরপর যখন হাল্ককে অ্যাভেঞ্জারে নেওয়া হয় তখন হাল্ককে এমন ভাবে বানানো হয় যে মনে হয় ওকে পাঠা থেকে কেটে দিয়ে খাসি করে দেওয়া হয়েছে। তো এই জন্য তুমি এই হাল্ক সিনেমায় যে মজাটা পাবে, পরবর্তী যে অ্যাভেঞ্জার সিনেমাতে যে হাল্ক গুলোকে দেখবে হাল্কের সেই ফিল গুলো পাওয়া খুব একটু কষ্টকর হবে আর কি। তো যাই হোক, এই নায়কটা কেন পরবর্তী হাল্ক সিনেমা করেনি এটার কারণটি হচ্ছে এই নায়ক এবং ডিরেক্টরের মধ্যে একটু প্রবলেম ছিল স্ক্রিপ্ট নিয়ে। মানে এই নায়ক যেভাবে চাইতো স্ক্রিপ্ট রাইটারের সাথে সেভাবে মিলতো না, তো তার জন্য একে পরে বাদ দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বেরিয়ে চলো আমরা দেখে আসি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম যে হাল্ক সিনেমাটা সেই সিনেমাটি কেমন ছিল। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আমাদের একটু বিজ্ঞাপন দিতে হবে, আর তোমরা তো জানোই বিজ্ঞাপন আমরা রেগুলারলি দিই, এতটুকু বেয়ার করতে হবে। তো এতটুকু বেয়ার করার জন্য অনুরোধ করছি। আর ভিডিও শেষে তোমাদের আরো কিছু জিনিস আমরা দেখাবো, তো বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। গাইস, আজকে আমি তোমাদেরকে একটা অসাধারণ অনলাইন গেমস প্ল্যাটফর্ম রেকমেন্ড করব যেখানে তুমি অনেক টাকা জিততে পারো। আর আমি পিন কমেন্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি। যদিও তোমার যদি খুব বেশি অভিজ্ঞতা না থাকে তবে তারপরেও তুমি সুইট বোনান্জা নামে এই প্রথম গেমটি জিততে পারো এবং এখান থেকে খুব ইজিলি টাকা উইথড্র করতে পারো এবং উইথড্র করার সাথে সাথে টাকাটা তোমার অ্যাকাউন্টে যোগ হবে। আর এছাড়া তুমি যদি এখানে এভিয়েটর খেলো, প্রায় অনেকেই ইন্টারনেটে এই গেমটা দেখে থাকবে হয়তো, তো এই গেমও তুমি কিন্তু জিততে পারো এবং রিস্ক না নিয়ে সবকিছু উইথড্র করে ফেলতে পারো। আর তুমিও কিন্তু জিততে পারো শুধুমাত্র কমেন্টের লিঙ্কটি অনুসরণ করো, নিবন্ধন করো এবং ডিপোজিট করো। আর ডিপোজিট করলে তুমি কিন্তু 35,000 টাকা পর্যন্ত বোনাস জিততে পারো। আর এর সাথে সর্বশেষ আইফোন জেতার সুযোগ রয়েছে এবং তুমি তোমার জয়ের টাকা বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে সহজেই তুলতে পারবে। আর এছাড়াও এখানে কিন্তু 24/7 কাস্টমার সার্ভিস রয়েছে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, তুমি অল্প রিস্ক নিলে এখানে অল্প জিততে পারবে, বেশি রিস্ক নিলে বেশি জিততে পারবে। তবে অবশ্যই পারদর্শী না হয়ে বেশি রিস্ক নেবে না। তো যাই হোক, পিন কমেন্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তুমি নিবন্ধন করতে পারো এবং ডিপোজিটে কিন্তু পেতে পারো 35,000 টাকা পর্যন্ত বোনাস। এছাড়া আইফোন জেতার সুযোগ তো রয়েছে। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। আর আমরা যে এর পূর্বে আয়রন ম্যান সিনেমার কাহিনী দেখেছি সেটার টাইমলাইন কিন্তু ছিল 2008 সাল, বাট আমরা যে হাল্ক সিনেমা দেখবো এটার টাইমলাইন কিন্তু 2005 সাল, মানে আয়রন ম্যানের চেয়ে আরো 3 বছর আগের কাহিনী। তো এই সিনেমার শুরুতে আমাদের 2005 সালের ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিতে ইউএস আর্মি জেনারেল থান্ডার বোল্টকে দেখানো হয়। আর তিনি সাধারণ সেনাবাহিনীদের জন্য একটা সুপার সোলজার সিরাম বানাতে চাচ্ছিলেন। আর এটা এমন একটা সিরাম হবে, মনে করো জিম করার সময় মানুষ যে স্টেরয়েড নেয় না, নিলে বডি মডি বেড়ে যায়, তো ওরকম একটা সিরাম তিনি তৈরি করতে যাচ্ছেন যেটা ইউজ করলে আমেরিকান যে সৈনিকরা তার আরো বেশি শক্তিশালী হবে এবং আরো বেশি মনে করো যে ভয়ঙ্কর হয়ে উঠবে। তো তিনি এই গবেষণার দায়িত্বটা তার মেয়ে এলিজাবেথ এবং তার মেয়ের বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারকে দিয়েছিলেন। তো যাই হোক, এরপর সিরামটি তৈরি হয় এবং সিরামটি এক্সপেরিমেন্ট করার জন্য সর্বপ্রথম ব্রুস নিজের শৈলী সেটা প্রয়োগ করে, কিন্তু সিরামটি পারফেক্ট না হওয়ার কারণে ব্রুস এই এক্সপেরিমেন্টের মধ্যেই বিশাল আকার একটা দানবে পরিণত হয় বা সর্বপ্রথম হাল্কে রূপান্তরিত হয়ে যায়। আর হাল্কে রূপান্তরিত হওয়ার পরে যেটা হয়, তার নিজের ব্রেনের উপর তার কোনো কন্ট্রোল থাকে না, সে পুরোপুরি একটা মনে করো আউট অফ কন্ট্রোল একটা দানব হয়ে যায় এবং সে না চাইতেও তার আশেপাশে থাকা সবাইকে
মেরে সেখান থেকে পালিয়ে যায়। এমনকি সে ওখানকার যত সায়েন্টিস্ট ছিল, তার গার্লফ্রেন্ড, সবাইকে ল্যাটাভ্যাটা করে দেয়। কিন্তু এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে আবার নর্মাল হয়ে আসে। তো এর মানে তার শরীরের যে পরিবর্তনটা হয়েছিল সেটা পার্মানেন্ট কোনো পরিবর্তন না, কিন্তু তার মানে এই না যে সে আবার পুরোপুরি মানুষ হয়ে গিয়েছে। তার ডিএনএর মধ্যে এমন কিছু হয়ে গিয়েছে যে কারণে তার হার্টবিট যদি অনেক দ্রুত বাড়তে থাকে বা অনেক বেশি রেগে যায়, তাহলে সে হালকে পরিণত হয়ে যাবে। এবং এরপর আমাদের দৃশ্যের পরিবর্তন করে ব্রুসের গার্লফ্রেন্ড, আই মিন জেনারেল থান্ডারবোল্টের মেয়ে এলিজাবেথকেও দেখানো হয় যে হসপিটালে আহত অবস্থায় রয়েছে। তো আমাদের ব্রুস ব্যানার এত বড় একটা অকাম ঘটনার পরে লজ্জাশরমের মাথা খেয়ে তার গার্লফ্রেন্ডকে দেখতে আবার হসপিটালে আসে। কিন্তু এখানে জেনারেল তাকে দেখতে পেয়ে উল্টো সেনাবাহিনীদেরকে আদেশ দেয় ওই হালারপোতাকে তাড়াতাড়ি ধরে বস্তায় পর, তারপর জেলে ঢুকিয়ে দেয়। এবং এখানে জেনারেলের উদ্দেশ্য ছিল একটাই, জাস্ট ব্রুসকে হাতিয়ার হিসেবে যেন ব্যবহার করা যায়। আই মিন যখন ইরাক ইরান যুদ্ধে যাবে ওকে মাঠে ছেড়ে দিব, একাই সব হ্যান্ডেল করে নেবে। কিন্তু ব্রুস এসব বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর দৃশ্য শিফট হয়ে চলে আসে তার 5 বছর পর, মানে 2010 সালে। আই মিন ইতিমধ্যে আয়রন ম্যানের ফুল সিনেমা শেষ হয়ে গেছে, আয়রন ম্যানের কাহিনী শেষ। আর এখানে আমরা দেখতে পাই ব্রুস বর্তমানে ব্রাজিলে রয়েছে লুকিয়ে, এবং সে রোজেনা ফাভেলা নামের একটা জায়গাতে চেষ্টা করছে যে কিভাবে নিজের এই হাল হওয়া থেকে মুক্ত হওয়া যায়। আর এই কারণে তার যেটা করতে হবে, তার হার্টবিটকে কন্ট্রোল করা শিখতে হবে, তার রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। তো এই জন্য সে মেডিটেশন ক্লাসে ভর্তি হয়। তো এখানে তার যে টিচার দেখতেই পাচ্ছ, থাপড়াচ্ছে, গুতাচ্ছে, তারপরেও তাকে কন্ট্রোল করা শেখাচ্ছে। এবং আমরা দেখতে পাই হালকের হাতে একটা ঘড়ি রয়েছে। তো এই ঘড়িতে একটা ইন্ডিকেটর রয়েছে যেটা ওর হার্টবিট মাপে আর কি। তো ব্রুস ব্যানারের হার্টবিট যখন 200+ হয়ে যাবে তখনই সে একটা হালকে পরিণত হয়ে যাবে। তো সে চায় না কখনই আর হালকে পরিণত হোক এবং তার গার্লফ্রেন্ডকে বা যে সাধারণ মানুষকে আবারও মারুক। আর এখানে আমরা জানতে পারি সে এখন বেঁচে থাকার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে, সম্ভবত মোজো কোম্পানিতে চাকরি করে। তো এই কোম্পানিতে একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাত একটু কেটে যায় এবং 1 ফোঁটা রক্ত নিচে চলতে থাকা মেশিনের কিছু বোতলের উপর পড়ে। আর তখন ও তো দ্রুত ভয় পেয়ে যায় এবং দ্রুত মেশিন বন্ধ করতে বলে এবং দৌড়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে তার রক্তের যে ফোঁটা রয়েছে সেটা সাথে সাথে মুছে ফেলে। কারণ সে জানতো তার রক্তের যে গামা রেডিয়েশন রয়েছে এটা যদি কারো শরীরের ভেতরে যায় যে কারো ক্ষতি হতে পারে, এমনকি ইউএস আর্মিরা তার লোকেশনও জেনে যেতে পারে। তো যাই হোক, আমাদের ব্রুস ব্যানার তো মনে করো সেখানে রক্ত মুছে ফেললেও আরেকটা বোতলের গায়ে যে রক্ত লেগেছিল, ভেতরে ঢুকে গিয়েছিল, সেটা সে দেখতে পায় না। আর তারপর যখন সেই কোল্ড ড্রিঙ্কসটা ফুলফিলড হয়ে প্যাকেজিং হয়ে ইউএসএ তে এক্সপোর্ট হয়ে যায় তখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই ব্রুস একটা লোকের কাছ থেকে একটা ফুল নিয়ে রুমে ফিরেছে এবং সেই ফুলটিকে কাটতে কাটতে নিজের ল্যাপটপে মিস্টার ব্লু নামের কোন একটা জীববিজ্ঞানীর সাথে মেসেজে চ্যাট করে এবং তাকে বলে আমি সেই ফুলটা পেয়ে গিয়েছি। তো মিস্টার ব্লু তখন তাকে রিপ্লাই করে যে এই ফুলটার যে রস রয়েছে সেটা তোমার রক্তে অ্যাপ্লাই করে দেখো। তো এরপর ব্রুস যখন সেই ফুলটি থেকে একটা ডোজ বানিয়ে তার একটা ফোঁটা তার রক্তে অ্যাপ্লাই করে সে খেয়াল করে তার রক্তের শিরাগুলো আস্তে আস্তে সাধারণ হতে শুরু করেছে, মানে রক্তের কণিকাগুলো নর্মাল হতে শুরু করেছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় তার রক্তের শিরাগুলো আবারও হালকের ডিএনএ তে রূপান্তরিত হচ্ছে। তার মানে এই এক্সপেরিমেন্ট ব্যর্থ এবং এটা দীর্ঘ সময় কাজ করবে না। তো এই এক্সপেরিমেন্ট সে মিস্টার ব্লুকে জানায় যে এবারের এক্সপেরিমেন্টও ব্যর্থ হয়েছে। আর তখন মিস্টার ব্লু তাকে বলে তোমার সাথে সামনাসামনি দেখা করতে হবে আমার, যাতে তোমার উপর আমি নিজে এক্সপেরিমেন্ট করতে পারি। তো মিস্টার ব্রুস তাকে জানায় সামনাসামনি দেখা করো তো আমার পক্ষে খুবই বিপজ্জনক। তো মিস্টার ব্লু তখন তার কাছে রক্তের স্যাম্পল চেয়ে পাঠায়। তো ব্রুস তার কথা মতো অনেকগুলো রক্ত করে কি বক্সে প্যাকিং করে আমেরিকার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেয়। কিন্তু চিন্তা করো, ব্রাজিল থেকে আমেরিকার রক্ত গেল, আমেরিকার মতো একটা দেশে পার্সেল করে কেউ চেকই করলো না। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়ে আমেরিকাতে আসে। আমরা দেখতে পাই ওই কোল্ড ড্রিঙ্কসটা খায় হচ্ছে স্ট্যানলি। আর এই স্ট্যানলি, এই বৃদ্ধ লোকটা কিন্তু মার্ভেলের সিইও। অনেক সিনেমায় হয়তো তাকে ক্যামিওতে দেখেছো আর কি। তো যাই হোক, ওই স্ট্যানলি যখন এটা খায় তখনই সে অসুস্থ হয়ে পড়ে। আর তাকে যখন হসপিটালে নেওয়া হয় তার রিপোর্ট থেকে জানা যায় যে এটার ভেতরে সেম ওই সিরামটা, আই মিন হালকের ওই সিরামের সিমটমস পাওয়া গেছে। তো খুব দ্রুত এই খবরটি জেনারেল থান্ডারবোল্টের কাছে চলে যায় এবং থান্ডারবোল্ট তখন জিজ্ঞেস করে যে এই কোল্ড ড্রিঙ্কসটা কই থেকে এসেছে। তো তখন তাকে জানানো হয় যে ব্রাজিলের একটা কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরি থেকে এটা এসেছে। আর তিনি বুঝতে পারেন তার মানে এখন ব্রুস ব্রাজিলে পালিয়ে রয়েছে এবং তিনি দ্রুত একটা বিশেষ টিম তৈরি করেন ব্রুসকে ধরার জন্য এবং এই টিমের নেতৃত্ব দেয় হচ্ছে এমিলি ব্লন্সকি। তো যাই হোক, তারা সবাই মিলে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয়। আর এরপর কোল্ড ড্রিঙ্কস এর ফ্যাক্টরি থেকে ব্রুসের সকল তথ্য জোগাড় করার পরে ব্লন্সকি তার টিম নিয়ে সোজা রওনা দেয় ব্রুসের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তারা যখন ব্রুসের বাড়ির কাছাকাছি আসে, ব্রুসের যে কুকুরটা ছিল সেটা যখন ঘেউ ঘেউ করে ওঠে, ব্রুস তখন বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা রয়েছে। আর এর জন্য সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর ব্লন্সকি আর তার টিম যখন ঘরে আসে তারা কাউকেই দেখতে পায় না। আর এরপর তারা যখন নিচে আসে তখনই করে কি ব্রুসকে আবার ধাওয়া করতে থাকে। আর এই পালনের মধ্যে আমরা খেয়াল করি ব্রুসের হার্টবিট কিন্তু আস্তে আস্তে ফাস্ট হতে চলেছে এবং তার ঘড়িটি তাকে সাথে সাথে আওয়াজ দিয়ে জানিয়ে দেয় যে এরকম ভাবে চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার হার্টবিট 200 ক্রস করে ফেলবে। আর 200 ক্রস করলে বুঝতেই পারছো সে হালকে রূপান্তরিত হবে এবং তারপর কি হবে তার কোনো গ্যারান্টি নেই, সেটা ব্রুস ব্যানার নিজেও যায় না। তো এই জন্য সে একটা জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তার হার্টবিটটা কন্ট্রোল করার চেষ্টা করে এবং এরপর আবার দৌড়াতে শুরু করে। আর তারপর দৌড়াতে দৌড়াতে ব্রুস করে কি তার যে পুরনো গুন্ডা যারা ওর সাথে ওই কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরিতে চাকরি করে, এর আগে ওদের সাথে মারামারি হয়েছে, ওদের সাথে ধাক্কা খায় এবং
তারাও করে কি আবার মনে করো যে ব্রুসের পিছনে নেওয়া শুরু করে, মানে বেচারা কুত্তা ভাগ্য। তো যাই হোক ব্রুসের দিকে ছুটতে ছুটতে আর কোনো পথ না পেয়ে সেই কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরিতে প্রবেশ করে, কিন্তু গুন্ডাগুলো ওর পেছনে পেছনে এসে ওকে মারতে শুরু করে এবং মার খাওয়ার এক পর্যায়ে রাগ এমন অবস্থায় চলে যায় বা হার্টবিট বেড়ে 200+ যখন হয়ে যায়, তখনই আমাদের ব্রুস দ্বিতীয়বারের মতো হালকে পরিণত হয়। আবার এদিকে সেনাবাহিনী ক্যাপ্টেন ব্লোনস্কিও তার টিম নিয়ে এখানে চলে এসেছে এবং তারা নিজেদের চোখের সামনে একটা বিশাল আকৃতির সবুজ দানব দেখতে পায় এবং সেটার উপর গুলি করা শুরু করে, কিন্তু হাল্ক করে কি এক এক করে সব সৈন্যকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর ব্লোনস্কি ফিরে এসে জেনারেল থান্ডারকে রিপোর্ট করে যে আমরা ব্রুসকে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করে আমরা দেখি বিশাল একটা সবুজ কালারের দানব আমাদের উপর আক্রমণ করে দিয়েছে, যে কারণে আমাদের মিশনটা ফেল হয়ে যায়। তো এই কথা শোনার পরে জেনারেল তাকে বলে আসলে সত্যি বলতে তুমি যে দানবটার কথা বলছো সেটার কেউ নয়, সেটাই হলো ব্রুস। তো এই কথা শুনে ব্লোনস্কি তো মনে করো পুরো আকাশ থেকে পড়ে যায়। মানে ব্লোনস্কির বউ যদি বিয়ের 3 মাস পরে প্রেগনেন্ট হতো তাতেও যতক্ষণ অবাক না হতো, এই কথা শোনার বেশি অবাক হয়ে যায় যে এটা কেমনে সম্ভব, একটা মানুষ এত বড় দানবে কিভাবে রূপান্তরিত হবে, মানে বাকি মাংস টাংস কই থেকে আসলো। তো যাই হোক এরপর জেনারেল করে কি ব্লোনস্কিকে সব খুলে বলে এবং সে জানায় আমি একটা সুপার সিরাম বানানোর চেষ্টা করেছিলাম যাতে আমার সৈন্যদেরকে সুপার সোলজার বানানো যায়, কিন্তু আমাদের সেই এক্সপেরিমেন্টে ভুল হওয়ার কারণে ব্রুস নিজেই সেই সিরামের ইফেক্টে হালকে পরিণত হয়। কিন্তু ব্লোনস্কি তখন জানায় তার মানে আমরা যদি ব্রুসকে আটকাতে চাই বা হালকা আটকাতে চাই তাহলে এরকম একটা শক্তি আমার কাছেও থাকা উচিত ছিল, তাহলে আমি আপনাকে ভালো মতো সাহায্য করতে পারতাম। তো সে মনে করো জেনারেলকে পাম্প দেয়। তো এই জন্য জেনারেল করে কি ওকে ল্যাবে নিয়ে আসে এবং সেম সুপার সোলজারের যে সিরামটা রয়েছে সেই সিরামটি ব্লোনস্কির শরীরে প্রবেশ করায় যাতে ব্রুসকে ধরতে ওদের সুবিধা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ব্লোনস কিন্তু অ্যাকচুয়ালি এই সিরামটা ব্লোনস্কির শরীরে তেমন কোনো ইফেক্ট তৈরি করে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ব্রুস তাদের কাছ থেকে পালিয়ে আবার যখন সাধারণ অবস্থায় আসে সে খেয়াল করে সে একটা জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, মানে বুঝতেই পারছো ওর যে প্যান্ট ছিল ওটা তো ফেটেই গিয়েছে। অ্যাভেঞ্জারে গিয়ে দেখা যাবে যে হাল্ক বড় হলে তার প্যান্টও বড় হয়, কারণ বুঝতেই পারছো আয়রন ম্যান হয়তো ওইরকম একটা প্যান্ট তৈরি করে দিয়েছে, বাট এখন তার নেই। তো এই জন্য ওর প্যান্ট ফেটে গিয়েছে, এখন মনে করো যে পুরো ল্যাংটা বাবা এবং সে করে কি একটা চাদর মুড়িয়ে সে গাড়ির কাছে সাহায্য চায় আর গাড়ির ড্রাইভারের সাহায্য নিয়ে সে জঙ্গল থেকে বের হয়ে আসে। আর এরপর সে লুকিয়ে লুকিয়ে আমেরিকা চলে আসে এবং সরাসরি চলে আসে ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিতে, যেখানে সে নিজে একসময় এক্সপেরিমেন্ট করতো। তো এই জন্য সে এক্সপেরিমেন্টের কিছু তথ্য নেওয়ার জন্য যখন ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করার চিন্তা ভাবনা করে তখন সে দেখতে পায় যে এই ইউনিভার্সিটিতে আইডি কার্ড ছাড়া কাউকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো কোনো উপায় না দেখো যখন ফিরে আসবে তখনই সে তার গার্লফ্রেন্ড এলিজাবেথকে দেখতে পায়, কিন্তু এলিজাবেথকে দেখে সে যখন এগিয়ে যাবে তখনও দেখতে পায় ওর কুত্তা ভাগ্য, মানে গত 5 বছর এলিজাবেথ ওকে রিপ্লেস করে আরেকজনের সাথে সম্পর্ক করা শুরু করে দিয়েছে। তো এটা দেখো মন খারাপ করে সোজা চলে আসে তার এক পরিচিত ভদ্রলোকের কাছে। তো এখন এই আমেরিকাতে ওর তো কোনো থাকার জায়গা নেই, তো তার কাছে একটা থাকার জায়গার একটা চাকরির জন্য অনুরোধ করে। আর তখন ওই লোকটি ব্রুসকে তার রেস্টুরেন্টে পিৎজা ডেলিভারি দেওয়ার কাজ এর সাথে একটা রুমও দিয়ে দেয়। তো এরপর আমাদের ব্রুসের মাথায় একটা বুদ্ধি আসে, সেই পিৎজা ডেলিভারি করার উছিলায় সুযোগ বুঝে করে কি ওই ইউনিভার্সিটিতে প্রবেশ করে এবং যে ল্যাবে এক্সপেরিমেন্ট করতো এবং সকল তথ্য রয়েছে সেই ল্যাবে চলে আসে এবং সেখানে সে সেই কম্পিউটারে বসে যে কম্পিউটারে এই এক্সপেরিমেন্ট সম্পর্কে সকল তথ্য ছিল, কিন্তু সে দেখতে পায় এই কম্পিউটার থেকে এক্সপেরিমেন্ট সম্পর্কে সকল তথ্য মুছে ফেলা হয়েছে। কিন্তু ও করে কি এই কম্পিউটার থেকে আবার মিস্টার ব্লুকে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করে এবং জানতে চায় যে সে ব্রুসের রক্তের উপর গবেষণা করে কোনো উপায় বের করতে পেরেছি কিনা, কিন্তু মিস্টার ব্লু তাকে জানায় আমি এখনো পর্যন্ত কোনো উপায় বের করতে পারিনি। কিন্তু ব্রুস এদিকে ঠিক করে না সে আর এখানে থাকবে না, কারণ এই জায়গায় থাকা তার কাছে খুবই বিপজ্জনক। তো এই জন্য সে রেস্টুরেন্টে ব্যাক করে এবং ব্যাগপত্র গুছিয়ে যখনই সে এখান থেকে পালাবে তখনই সে তার সামনে তার গার্লফ্রেন্ড এলিজাবেথকে দেখতে পায় আর সাথে সাথে ব্রুস লুকিয়ে পড়ে, কিন্তু এলিজাবেথ তাকে ঠিকই দেখে ফেলে। তো এখানে এলিজাবেথ আবারও করে কি তার বর্তমান বয়ফ্রেন্ডকে পোল্ট্রি দিয়ে দেয় এবং আমাদের ব্রুসের কাছে যায়, বুঝতেই পারছো পুরান চাল ভাতে পারে, তো হাজার হলো পুরান বয়ফ্রেন্ড। তো এলিজাবেথ বলে আমি তোমাকে 5টা বছর ধরে অনেক খুঁজেছি, কোথায় ছিলে এই 5 বছর? তো ব্রুস তখন তাকে জানায় দেখো আমি যখন হাল্ক হয়ে যাই আমি নিজেই নিজের অজান্তে আমার আশেপাশে সবকিছু ধ্বংস করে ফেলি, এই জন্য আমি কোনোভাবেই তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি তোমার ক্ষতি করতে পারি। কিন্তু এলিজাবেথ তার এইসব কথা শুনতে রাজি নয়, তাই সে ব্রুসকে তার সাথে করে বাসায় নিয়ে আসে। তো ব্রুস তখন এলিজাবেথকে সকল কথা খুলে বলে যে আমি স্বাভাবিক মানুষ হতে চাই এবং এই এক্সপেরিমেন্ট রিলেটেড যত তথ্য আছে সেই তথ্যগুলো আমার দরকার যাতে আমি এটার অ্যান্টিডোট বের করতে পারি। তো এই কথার পর এলিজাবেথ করে কি ব্রুসকে একটা পেন ড্রাইভ দেয় এবং বলে ইউনিভার্সিটি থেকে যখন এই এক্সপেরিমেন্টের সকল তথ্য মুছে ফেলা হচ্ছিল তখন আমি লুকিয়ে এই তথ্যগুলো পেন ড্রাইভে নিয়ে নেই। তো ওরা করে কি ফাইলগুলো পেয়ে পরের দিন সকালে তারা দুজনে মিলে আবারও সেই ইউনিভার্সিটির সামনে এসে হাজির হয়, কিন্তু অলরেডি ব্রুস ব্যানার্জি এসেছে এই খবরটা জানাজানি হয়ে গেছে, আর্মিরা জেনে গিয়েছে এবং থান্ডারবোল্ট এবং ব্লোনস্কি তার পুরো টিম নিয়ে এখানে চলে আসে ব্রুসকে ধরার জন্য। তো ব্রুস তাদের দেখে সাথে সাথে পালাতে শুরু করে এবং দৌড়িয়ে একটা লাইব্রেরির মধ্যে চলে আসে। তো ব্রুস যে কোনো ভাবে তার এই পেন ড্রাইভটিকে রক্ষা করতে যাচ্ছিল, তো এই কারণে সে পেন ড্রাইভটিকে মুখের ভেতরে ঢুকিয়ে নেয়, হয়তো গিলে ফেলবে। তো গিলে ফেললো, কিন্তু আমি চিন্তা করছি পরে যখন করতে যাবে তখন কি কষ্টটা নাই হবে। তো যাই হোক এর এক পর্যায়ে আমরা দেখতে পাই পুরো সেনাবাহিনীর টিম ব্রুসকে ঘিরে ফেলে এবং ওর উপর 2টো স্মোক গ্রেনেড ছাড়ে এবং এবার আমাদের ব্রুস এত বেশি ভয় পেয়ে যায় এবং এত বেশি রেগে যায় যে তার পালস আবারও 200+ হয়ে যায় এবং ব্রুস আবারও হাল্ক
হালকে পরিণত হয় এবং এখানে আমরা একটা হালকের আইকনিক দৃশ্য দেখতে পাই, মানে লাভ দিয়ে নামার অসাধারণ একটা আইকনিক দৃশ্য ছিল। চিন্তা করো যখন 2008 সাল মাত্র কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারেই মনে হয়, তখন কেমন লেগেছে এই দৃশ্যটা দেখে। তো যাই হোক, এখানে হালকের সাথে সেনাবাহিনীর একটা দুর্দান্ত লড়াই হয় এবং সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্র দিয়ে ব্রুসকে আটকানোর চেষ্টা করে, বাট হালকের শরীরে এই বুলেট বোমা কোনো প্রভাবই ফেলতে পারছে না এবং এক এক করে সেনাবাহিনীর সকল গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে থাকে। আর তারপর আমরা দেখতে পাই জেনারেল ব্লন্সকিকে সামনে আসার অর্ডার দেয়, কারণ তার ধারণা ব্লন্সকি সুপার সোলজার সিরাম নিয়েছে, এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আর এর জন্য ব্লন্সকি করে কি মাতৃপুরি করে হালকের সামনে এসে যখন লড়াই করা শুরু করে, তো এর জন্য ব্লন্সকি করে কি হালকের সামনে এসে এবং লড়াই করা শুরু করে এবং চালাকি করে সাউন্ড ওয়েভ মারা যে গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে নিয়ে আসে, যেটা মারাত্মক একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করবে যাতে হাল্ক পাগল হয়ে যায়। তো প্রথমে সত্যি সত্যি এরকম কিছু হয়, হাল্ক দুর্বল হয়ে পড়ে, কিন্তু শেষ আমরা দেখতে পাই হাল্ক আরো রেগে যায় এবং গাড়ি দুটোকে একবারে ধ্বংস করে দেয় এবং ব্লন্সকিকে এমন একটা লাথি মারে যে সোজা ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এটাও একটা ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক সিন আর কি। এখানে কিন্তু ব্লন্সকির অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে, আমি তো চিন্তা করছি ওর বিয়ে করার মতো অবস্থা আছে কিনা। তো যাই হোক, হাল্ক এখানে এত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যে তখন হাল্ককে শান্ত করার জন্য এলিজাবেথ তার সামনে আসে, কিন্তু ওই সময় একটা হেলিকপ্টার এসে হাল্কের উপর গুলি বর্ষণ শুরু করে। তো এটা দেখে হাল্ক এলিজাবেথকে জড়িয়ে ধরে যাতে এলিজাবেথের কোনো ক্ষতি না হয়। আর এখানে আমরা বুঝতে পারি যে ব্রুস ব্যানার তার হাল্ককে আগের চেয়ে অনেক বেশিখানি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আগে কিন্তু নিজের গার্লফ্রেন্ডকেও সে আহত করে দিয়েছিল, বাট দিস টাইম সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে রক্ষা করছে। তো এর মানে সে হাল্ককে অনেকটা আয়ত্ত করে ফেলেছে। আর তারপর হাল্ক করে কি ওই হেলিকপ্টারকে ধ্বংস করার জন্য একটা গাড়ির যে তোমার গেট রয়েছে সেই গেটটা হেলিকপ্টারের দিকে ছুড়ে দেয়, যে কারণে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে তাদের সামনে গিয়ে পড়ে এবং অনেক বড় একটা ব্লাস্ট হয়। খেয়াল রেখো এখানে হেলিকপ্টার পড়েছে আর ব্লাস্ট হয়েছে। আর একটু পরে আমি এর কারণটা বলবো কেন আমি এই কথাটা বললাম, ব্লাস্টের কথাটা। তো যাই হোক, এত বড় একটা ব্লাস্ট হয়, তারপরেও হাল্কের উপর কোনো প্রভাব পড়ে না, কিন্তু এলিজাবেথ সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর হাল্ক অজ্ঞান হয় এলিজাবেথকে সেখানে রেখে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি জেনারেল করেছে কি ব্লন্সকিকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দেয়, কিন্তু আমরা দেখি ওর পুরো শরীরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু ওর শরীরের ভেতর সুপার সোলজারের সিরাম ইনজেক্ট করা ছিল, তাই কয়েকদিনের মধ্যেও পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর সে জেনারেলকে বলে আমি যে কোনো মূল্যে হাল্ককে ধরতে চাই। মানে বিষয়টা হয়েছে কি এখন ব্যাপারটা পার্সোনাল হয়ে গিয়েছে। তো এই কথা শুনে জেনারেল করে কি ওর ভেতরে সুপার সোলজারের আরো সিরামের ডোজ দেয় যাতে অ্যাকচুয়ালি কাজ করে, যাতে সে হাল্কের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এই দ্বিতীয় সিরাম ইনজেক্ট করার পর শরীরে কিছু সাইড ইফেক্ট হওয়া শুরু করে। দেখতেই পাচ্ছ মেরুদণ্ড কেমন হয়ে যাচ্ছে, বাট সে যে একেবারে আমাদের হাল্কের মতো বিশালাকার হয়ে গিয়েছে এরকম কিছু হয় না। মানে ওর শরীরের উপর এটা অত বেশি প্রভাব ফেলছে না যতখানি আমাদের নায়কের উপর পড়েছে। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই ব্রুস আর এলিজাবেথ বর্তমানে মেক্সিকোতে রয়েছে আর তারা সিদ্ধান্ত নিয়েছে তারা নিউ ইয়র্কে যাবে, কারণ সেখানে মিস্টার ব্লু রয়েছে যার সাথে আর কি আমাদের ব্রুস ব্যানার কথা বলে চ্যাটে, মানে সেই জীববিজ্ঞানী যে আর কি ব্রুসের এই চিকিৎসাটা করতে চায়। আই মিন মিস্টার ব্লু একমাত্র পারবে ব্রুস ব্যানারকে হাল্ক হওয়া থেকে মুক্ত করতে। কিন্তু যাওয়ার সময় যখন হাল্ক বা ব্রুস ব্যানার মিস্টার ব্লুর সাথে চ্যাট করে, তখন এফবিআই তার শিল্ডের প্রোটেকশন থেকে জেনে যায় যে ব্রুস কার সাথে কথা বলছে এবং ওরা কোথায় যেতে চলেছে। এবং আর্মিরা এটাও জেনে যায় যে মিস্টার ব্লুর আসল পরিচয় হচ্ছে বা আসল নাম হচ্ছে স্যামুয়েল স্ট্রেঞ্জ এবং তিনি একজন সেলুলার জীববিজ্ঞানী। আর জেনারেল এই খবর পাওয়ার সাথে সাথে তার পুরো টিম নিয়ে রওনা হয় স্যামুয়েল স্ট্রেঞ্জের ঠিকানার উদ্দেশ্যে, কারণ তারা জানতো যে ব্রুস অবশ্যই সেখানে গিয়ে দেখা করবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ব্রুস আর এলিজাবেথ অলরেডি চলে এসেছে স্যামুয়েলের কাছে। তো স্যামুয়েল ব্রুসকে দেখে বলে আমি তো তোমাকে দেখে বিশ্বাসই করতে পারছি না, তুমি এত ছোট এত চিকন চাকন। আমি তো ভেবেছিলাম আমার সামনে বিশাল আকৃতির ভয়ানক কাউকে দেখতে পাবো। ভাই সিরিয়াস কইছিস, ঠিক আমার ভয়েসের মতো। আমার ভয়েস শুনলে মনে হয় না জানি কত বড় সড়ো মানুষ, কিন্তু আমার ওজন মাত্র 63 কেজি। তো যাই হোক, তাকে ব্রুস বলে আজারের কথা বাদ দে ভাই, সময় খুব কম, আমি সবসময় রূপে থাকি না, আমার হার্টবিট যখন বেড়ে যায় তখন আমি ধীরে ধীরে হালকে পরিণত হই এবং তখন আমি দিক বিদিক না ভেবে সামনে যাই পাই তাই ধ্বংস করে ফেলি। বিশ্বাস নয় আমাকে একটু রাগিয়ে দেয়, তখন লেটাফেটা করে দেবো। তো স্যামুয়েল তখন বলে আমি নতুন নতুন বিয়ে করেছি, কোনো রিস্ক নিতে পারবো না, তোমার ভাবি বাড়িতে একা রয়েছে, তবে হ্যাঁ আমি তোমার রক্তের স্যাম্পল দিয়ে একটা অ্যান্টিডোট বানিয়েছি, তবে সেটাকে এখনো ফাইনাল ভাবে এক্সপেরিমেন্ট করা হয়নি, তবে তারপরেও তুমি কি ওটা নিতে চাইবে? তো ব্রুস তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। এখানে ব্রুস বলে ধুতরা ফুলের রস থেকে শুরু করে কচু ফুলের রস কত কিছু ট্রাই করলাম, আর তোমার এটা কেন ট্রাই করবো না? আমার জাস্ট যে কোনো বলে হাল্ক থেকে মুক্তি পেতে হবে, কারণ বুঝতেই পারছো বাই চান্স বিয়ের পরে যদি আমি ওই সময় হঠাৎ করে হাল্ক হয়ে যাই, আমার বউ মরবে, আমিও ফেসে যাবো। যাই হোক, আর গভীরে ভাবতে হবে না। তো যাই হোক, এরপর স্যামুয়েল করে কি ব্রুসকে প্রথমে বেডে শুয়ে ভালো করে হাত পা বেঁধে দেয় যাতে ও মনে করো যে হাল্ক হলেও কোনো ক্ষতি না করতে পারে, আটকে থাকে, এবং তারপর ওকে শক দিতে শুরু করে। আর শক দেওয়ার সাথে সাথে ব্রুসের হার্টবিট দ্রুত বাড়তে থাকে এবং সে আস্তে আস্তে হালকে পরিণত হয়। আর তখনই স্যামুয়েল করে কি সেই অ্যান্টিডোটটা হাল্কের উপর প্রয়োগ করে। আর অ্যান্টিডোটটা হাল্কের ভেতরে ঢোকার পরই আমরা দেখতে পাই এটা সত্যি হাল্কের উপর ধীরে ধীরে কাজ করেছে এবং ব্রুস উইলিস আবার ব্রুস উইলিস হয়ে গিয়েছে, মানে এখন সে পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছে এবং সবাই ধারণা করছে আর কখনোই হাল্ক হবে না। তো যাই হোক, এরপর যখন ব্রুস উঠে তখন দেখতে পায় যে স্যামুয়েলের কাছে সে পর্যন্ত যত রক্ত পাঠিয়েছে সকল স্যাম্পল এখনো স্যামুয়েল তার ল্যাবে রেখে দিয়েছে। তো এর জন্য রেখেছে যাতে সে এটা থেকে অনেক বেশি রিসার্চ করতে পারে এবং এটা থেকে কোনো ধরনের কিওর বা মেডিসিন তৈরি করা যায় কিনা এটাও দেখবে। কিন্তু ব্রুস তাকে জানায় এই রক্তের স্যাম্পলগুলো আমাদের এখনই নষ্ট করে দিতে হবে, কারণ এই রক্তের স্যাম্পলগুলো যদি জেনারেল থান্ডারবোল্টের হাতে পড়ে তাহলে এগুলোকে অনেক খারাপ কাজে ব্যবহার করা হবে
হবে। আর তখনই আমরা দেখতে পাই এখানে জেনারেলের টিম চলে এসেছে এবং তারা প্রথমেই করে কি ট্যানকুলাইজারের সাহায্যে ব্রুসকে অজ্ঞান করে এবং ধরে ফেলে এবং একটা স্ট্রেচারে বেঁধে ফিরে যাওয়ার পথে রওনা দেয়। কিন্তু ব্লন্সকি করে কি তাদের সাথে যায় না, মানে সে আসলে হাল্কের এই পাওয়ার দেখে ইমপ্রেসড হয়ে গিয়েছে। তার ভেতরে একটা ক্ষুধা জেগেছে যে আমিও ওর মতো পাওয়ারফুল হয়ে যাব এবং সে স্যামুয়েলের কাছে গিয়ে বলে তুই ব্রুসের শরীর থেকে যে জিনিসটা বের করে দিয়েছিস ওই জিনিসটাই আমার চাই, মানে আমি এখন ওই পুরোপুরি ভয়ানক দানবের মতো হতে চাই। তো স্যামুয়েলকে অস্ত্রের সামনে রাখে, তো তখন স্যামুয়েল আর কোনো উপায় অন্তর না দেখে হাল্কের সিরাম ব্লন্সকির উপরে ইনজেক্ট করে দেয়। কিন্তু ব্লন্সকির শরীরে যেহেতু আগে থেকেই 2 বার সুপার সোলজারের সিরাম ইনজেক্ট করা ছিল কিন্তু সেটা হয়তো বেরিয়ে আসেনি, কিন্তু ব্রুস ব্যানারের এই স্যাম্পল যখন ঢোকানো হয় তখন দেখা যায় ওটা মারাত্মকভাবে একটা ইফেক্ট তৈরি করে এবং এর ফলে সে তো নর্মাল কোনো হাল্ক নয়, ডাইরেক্ট একটা মনে করে যে ডেভিলে পরিণত হয়ে যায় বা মনস্টারে পরিণত হয়ে যায়। আর এই সিনেমাতে এই মনস্টারটার নাম দেওয়া হয়েছে অ্যাবোমিনেশন। তো যাই হোক এই ভয়ানক রূপ ধারণ করার সাথে সাথে সেও তো আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং চারিদিকে সবকিছু ধ্বংস করে দিতে শুরু করে এবং সে চাইছিল যাতে এই ধ্বংসযজ্ঞের খবর পেয়ে হাল্ক সেখানে আসুক এবং সে হাল্ককে মেরে তার প্রতিশোধ নেবে, কারণ ইতিপূর্বে ওর জায়গা মতো হাল্ক যে লাথিটা মেরেছে ওর ভবিষ্যতে বাইচে থাকার কি লাভ, প্রতিশোধ তো নিতেই হবে। আর এদিকে ফেরার পথে হেলিকপ্টার বসে জেনারেল ব্রুস আর এলিজাবেথ যখন এই খবর পায় তখন জেনারেল বুঝতে পারে যে শালার আমি আসলে একটা এমসি, বিশাল বড় একটা ভুল করে ফেলেছি। একবার যে ভুল করলাম সেই ভুলটা আবারও করলাম, মানে ব্রুস ব্যানারকে একবার হাল্ক বানিয়েছে, দেখবার দেখেছে না ওর আবার ব্লন্সকিকে আবার সিরাম দেওয়ার কি দরকার ছিল। তো যাই হোক ওই অ্যাবোমিনেশনের সামনে কিন্তু কোনো কিছুই কাজ করছিল না, কেউ তাকে থামাতে পারছিল না। খুব সেই ধরনের ধ্বংসযজ্ঞ আমরা নিচে দেখতে পাই, লাগাতার মানুষ পড়ছে। তো ব্রুস তখন এখানে একটা কঠিন সিদ্ধান্ত নেয়, সে বলে ওকে একমাত্র হাল্কই থামাতে পারে, তো এর জন্য আমাকে এখনই যেতে হবে। কিন্তু এলিজাবেথ এই কথায় রাজি হয় না, কারণ এখনো কেউই জানে না যে ব্রুস আবার হাল্কে পরিণত হবে কি হবে না, কারণ একটু আগে তাকে অ্যান্টিডোট দেওয়া হয়েছে। কিন্তু ব্রুসের নিজের প্রতি প্রচুর বিশ্বাস যে সে হাল্ক হবে, আর তাছাড়া পরিচালকও তাকে আশ্বাস দিয়েছিল যে ভাই তুই লাভ দে, তুই হাল্ক হয়ে যাবি, কোনো সমস্যা নেই। তো পরিচালকের কথা শুনে ব্রুস হেলিকপ্টার থেকে লাভ দেয় এবং সোজা সে নিচে গিয়ে পড়ে, কিন্তু মাটিতে পড়ার সাথে সাথে আমরা দেখতে পাই সে আবার হাল্কে পরিণত হয়েছে। আর এখানে শুরু হয় তাদের দুজনের মধ্যে একটা দুর্দান্ত সিজিআই ফাইট এবং এবার এই লড়াই কিন্তু হাল্কের পক্ষে হাল্কের শ্বশুর ছিল এবং হাল্কের শ্বশুরের কথায় হাল্কের শ্বশুরের হেলিকপ্টার থেকে অ্যাবোমিনেশনকে লক্ষ্য করে প্রচুর গুলি করা হচ্ছিল, কিন্তু কথা হচ্ছে হাল্কের শরীরেই বুলেট ঢুকে না, অ্যাবোমিনেশন তো আরো শক্তিশালী। তো অ্যাবোমিনেশনের তো কিছু হয়ই না, উল্টো অ্যাবোমিনেশন রেগে গিয়ে ওই হেলিকপ্টারের উপর আক্রমণ করে বসে, যে কারণে হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে নিচে পড়ে যায়। এবং এই পয়েন্টটা খেয়াল করো, একটু আগে যখন নর্মাল সেনাবাহিনীর হেলিকপ্টার পড়ার সাথে সাথে ব্লাস্ট হয়ে গেল, কিন্তু এই হেলিকপ্টারে নায়িকা রয়েছে এবং নায়িকার বাপ রয়েছে, এই জন্য এই হেলিকপ্টারটা পড়ার বলে ব্লাস্ট হলো না, হেলিকপ্টার থেকে উল্টো ইঞ্জিন লিক হয়ে তেল বের হওয়া শুরু হলো। নর্মালি আগুনও লাগলো তাও ব্লাস্ট হলো না ভাই, সিরিয়াসলি চিন্তা করো, হেলিকপ্টার পড়ার সাথে সাথে ব্লাস্ট হয়, সিনেমাতে তাই দেখায়, কিন্তু এখানে আগুন লাগছে তা ব্লাস্ট হয় নাই। তো হাল্ক তখন কি করে, একটা হাততালি দিয়ে করে কি আগুন নিভিয়ে দেয়, মানে বাতাসের ঢেউ তৈরি করে হেলিকপ্টারের আগুনটা নিভিয়ে দেয়, আর এইভাবে নায়িকা বেঁচে যায়। মানে কি বলবো, আসলে পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলে কিছু নেই, আইন সবার জন্য সমান না, এই সিনেমায় তার সবচেয়ে বড় প্রমাণ। তো যাই হোক এরপর আবারও হাল্ক আর ওই অ্যাবোমিনেশনের লড়াই শুরু হয় এবং অনেকক্ষণ মারামারি করার পরে, মারামারি আর কি এক্সপ্লেন করবো, আমি কথা বলতে থাকি বকবক করতে থাকি, ব্যাকগ্রাউন্ডে মারামারি তুমি দেখতে থাকো। তো লাস্টে মারামারির এক পর্যায়ে হাল্ক করে কি একটা লোহার চেইনের সাহায্যে অ্যাবোমিনেশনকে ফাইনালি পরাজিত করে দেয়, আর তারপর এলিজাবেথ হাল্কের সামনে এসে হাল্ককে শান্ত করার চেষ্টা করে। বাট দিস টাইম হাল্ক কিন্তু মানুষ হয় না, সে বুঝতে পারে সে আর সাধারণ মানুষের মতো কখনই জীবনযাপন করতে পারবে না, সে যতদিন বেঁচে রয়েছে তার ভেতরেই হাল্ক নিয়ে বেঁচে থাকতে হবে। তো যাই হোক আমাদের হাল্ক চিরদিনের জন্য তার নায়িকা এলিজাবেথকে ছেড়ে, তার শ্বশুরকে ছেড়ে এবং এই সিনেমা ছেড়ে চলে যায়। তো এর কিছুদিন পর আমাদের এলিজাবেথ এবং জেনারেলকে দেখানো হয় যারা একেবারে পুরোপুরি সাধারণ জীবনযাপন করছে, মানে হাল্কে ভুলে জীবনযাপন করছে। আর অন্যদিকে আমরা ব্রুস ব্যানারকে দেখি যে ব্রিটিশ কলম্বিয়ায় বেলাকোলা নামের একটা নির্জন জায়গায় আশ্রয় নিয়েছে, তবে সে এখন আর হাল্ক থেকে মুক্তি পেতে চায় না, সে এখন হাল্ককে কন্ট্রোল করতে চায়, যাতে সে ইচ্ছে করলে হাল্ক হবে, ইচ্ছে করলে আবার ব্রুস ব্যানার হবে। এবং ফাইনালি সে নিজেকে আয়ত্তেও নিয়ে এসেছে, মানে সে এখন থেকে নিজেকে ইচ্ছা মতো ট্রান্সফর্ম করতে পারবে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়, কিন্তু সিনেমার একদম শেষ দৃশ্য, আই মিন পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় আমাদের সবার প্রিয় আয়রন ম্যান, আই মিন টনি স্টার্ক জেনারেল থান্ডারবোল্টের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে আচ্ছা আমরা যদি একসাথে মিলে একটা টিম বানাই তাহলে কেমন হয়। থান্ডারবোল্ট তার কাছে জানতে চায় আমরা মানে কারা, আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি বাড়তি কথা বলতে পারছি না, ভালো থেকো, সুস্থ থেকো, এনার্জি খুবই কম, কারণ আমি যেটা করেছি আমাদের সবগুলো চ্যানেলের খারাপ অবস্থা দেখে আমরা আরো 2টো চ্যানেল বাড়িয়েছি যাতে যে কোনো অন্তত এক জায়গায় টিকে থাকতে পারি। যেমন একটা চ্যানেল বানিয়েছি হচ্ছে শুধুমাত্র সাউথ সিনেমার যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে টার্গেট করে, যাতে সেখানে আমাদের নতুন কিছু ভিউয়ার আসে সাউথের। আরেকটা চ্যানেল বানিয়েছি হচ্ছে কোরিয়ান যে কে ড্রামা রয়েছে, কোরিয়ান কে ড্রামার একটা চ্যানেল, যেটা আমাদের কে ড্রামার যে ফ্যান ফলোয়ার রয়েছে বাংলাদেশে তাদেরকে টার্গেট করে, যাতে আমরা আমাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের বাইরেও নতুন কিছু ফ্যান ফলোয়ার এনে র্যান্ডম ভিডিও চ্যানেল সাইবেসপোর্ট20 র্যান্ডম অ্যানিমেশনে অ্যাড করে দিতে পারি। তো এই চ্যানেল দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে সাবস্ক্রাইব করে আসতে পারো এবং অন্তত একটা ভিডিও দেখতে পারো যে কেমন হলো ভিডিওটি। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো।